চন্দ্রিমা উদ্যানে ব্যাপক সংঘর্ষ, টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ, বিনা উস্কানিতে হামলার অভিযোগ বিএনপির। আক্রমণের মুখে আত্মরক্ষা করার দাবি পুলিশের। মাত্র 10-15 জন আমরা এগোচ্ছিলাম, এর মধ্যে আমাদের উপর গুলি চালানো হয়েছে। কোনো উস্কানি ছাড়াই খামাখা আমাদের উপর বৃষ্টির মতো ইট নিক্ষেপ করছে, আমাদের পুলিশ আহত করছে। কাবুল বিমানবন্দরে নেই গতকালের নৈরাজ্য, শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দাতারা ব্যর্থ বলছে চীন। আফগান সরকারকেই দুষলেন বাইডেন। 16 বছরেও শেষ হয়নি সিরিজ বোমা হামলার বিচার, তালেবান উত্থান উদ্বুদ্ধ করতে পারে দেশীয় উগ্রবাদীদের, শঙ্কা বিশ্লেষকদের। কিছুটা শক্তি, কিছুটা ক্যারোটিন স্টিক আমরা বলি, সে তাদেরকে রাখা হয়েছে, কিন্তু তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বর্ডার গার্ড, তারা গোয়েন্দা সংস্থা, তারা তাদের কর্ম তৎপরতা বাড়িয়েছে। করোনায় আরো শতাধিক প্রাণহানি, জীবন রক্ষাকারী একটেমরা ইনজেকশন যেন সোনার হরিণ, কয়েক গুণ বেশি দামে বিক্রি হচ্ছে কালোবাজারে। বেড়েই চলেছে ডেঙ্গুর প্রাদুর্ভাব, শিশু সহ আক্রান্ত হচ্ছে সব বয়সীরা। এডিস নিয়ন্ত্রণে সাধারণ মানুষকেও সচেতন হওয়ার তাগিদ। স্বাধীন পরিচালক হিসেবে পছন্দের ব্যক্তিকে বসানোর অভিযোগ বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে, স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিতে কঠোর অবস্থানে বিএসইসি। আইসিসি টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচের দিনক্ষণ প্রকাশ, 17 অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরের বাংলাদেশে আপনাদের সাথে আছি আমি তৌহিদ হোসেন। দর্শক, আপনাদের শুরুতেই মনে করাতে চাই, সবাই ঘরে, ঘরের বাইরে, সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। পুরো খবরে যাচ্ছি। রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সকাল 10:30টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। বিএনপি নেতাদের অভিযোগ, ঢাকা উত্তর ও দক্ষিণের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতার সমাধিতে ফুল দিতে যায় তারা। এ সময় পুলিশ তাদের সেখানে যেতে বাধা দেয়। বিএনপি নেতাকর্মীদের ছত্রভঙ্গ করতে দফায় দফায় টিয়ারশেল ও গুলি করার অভিযোগ তোলে বিএনপি নেতারা। তবে পুলিশের দাবি, সংসদ ভবন এলাকায় বিএনপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা ছিল। সংঘর্ষের জন্য বিএনপি নেতাকর্মীদের দায়ী করেছে তারা। এদিকে এই ঘটনার পর বিএনপি নেতাকর্মীরা সড়কে কয়েকটি গাড়ি ভাঙচুর করে। যখন সিদ্ধান্ত নিলাম গুলি আসুক, টিয়ার সেল আসুক, মৃত্যু হোক, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা যাব, সেই সিদ্ধান্ত নিয়ে মাত্র 10-15 জন আমরা এগোচ্ছিলাম, এর মধ্যে আমাদের উপর গুলি চালানো হয়েছে। আমার পিঠে, মাথায় অনেক গুলি। ওরা প্রথম থেকে আমাদের কাউকে মাজারে দাঁড়াতে দিচ্ছিল না, তারা কোনো কথা শুনেনি, তারা আমাদের উপর লাঠিচার্জ করছিল। পরে আমাদেরকে ছত্রভঙ্গ করার জন্য গুলি করেছে, আমার মাথা এবং পায়ে 2 জায়গায় গুলি করেছে ওরা। ওনাদের সঙ্গে আমাদের কথা ছিল যে তারা এভাবে আসবে না। করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনটেন করে অল্প সংখ্যক কিছু লোক এখানে, তারা নেতৃস্থানীয় যারা আছেন, তারা ফুল দিয়ে এখান থেকে চলে যাবেন শান্তিপূর্ণভাবে। কিন্তু তা না করে তারা অনাকাঙ্ক্ষিতভাবে একদম প্রথমেই কোনো উস্কানি ছাড়াই খামাখা আমাদের উপর বৃষ্টির মতো ইট নিক্ষেপ করছে, আমাদের পুলিশ আহত করছে, আমাদের অনেকে আহত, আমাদের পুলিশের গুলি লাগছে। এদিকে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা করেছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা 12টার দিকে চন্দ্রিমা উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি অভিযোগ করেন। ঢাকা উত্তর ও দক্ষিণ বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, এই সরকারের পায়ের নিচে মাটি নেই, তাই গণতান্ত্রিক সকল আন্দোলন দমন করতে চায় তারা। পুলিশ বিনা উস্কানিতে একটা শান্তিপূর্ণ যে প্রোগ্রাম, সেই কর্মসূচিকে বানচাল করবার জন্যে তারা অতর্কিতে গোলাগুলি, লাঠিচার্জ এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এই সরকার, তাদের পায়ের তলে মাটি নেই, সম্পূর্ণ জনবিচ্ছিন্ন হয়ে গেছে। এই জন্যই তারা এই পুলিশ দিয়ে নির্যাতন করে, গুলি করে, লাঠিচার্জ করে তারা এই গণতান্ত্রিক আন্দোলনকে দমন করে রাখতে চায়।
কাবুলের বিমানবন্দরে গতকালের মতো নৈরাজ্য নেই আজ। সোমবারের ওই নজিরবিহীন বিশৃঙ্খলার স্যাটেলাইট ইমেজ প্রকাশ করেছে মাক্সার টেকনোলজিস। সকাল 10:30টার দিকে ধারণ করা ছবিতে দেখা যায় আশপাশের রাস্তা, টার্মিনাল, রানওয়ের পরিস্থিতি। বিমানবন্দরের সর্বত্র প্রচণ্ড ভিড় ছিল মানুষের। তালেবান নিয়ন্ত্রণ নেয়ার পর দেশ ছাড়ার হিড়িক পরে আতঙ্কিত আফগানদের মাঝে। বাণিজ্যিক ফ্লাইট বন্ধ থাকায় বিভিন্ন দেশের সামরিক বিমানে উঠতে মরিয়া চেষ্টা চালায় তারা। দিনভর চলে হুড়োহুড়ি, এমনকি জীবনের ঝুঁকি নিয়ে বিমানের চাকাতেও ঝুলে পড়েন অনেকে। উড়ন্ত বিমান থেকে কয়েকজনের ছিটকে পড়ার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। হুড়োহুড়িতে প্রাণ যায় 7 জনের। বিশৃঙ্খলা ঠেকাতে গুলির ঘটনাও ঘটেছে। তালেবান ক্ষমতা নেয়ার পরও আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সাফাই গাইলেন প্রেসিডেন্ট জো বাইডেন। কাবুলের পালাবদলে ব্যাপক সমালোচনার মুখে প্রথমবারের মতো তিনি মুখ খুললেন। সোমবার রাতের ভাষণে বাইডেন বলেন, চিরদিন এই যুদ্ধে থাকার কোনো সুযোগ ছিল না। অভিযোগ করেন, রাজনৈতিক সমঝোতা করতে ব্যর্থ হয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। বলেন, আফগান জনগণের পাশেই থাকবে ওয়াশিংটন। কূটনীতি এবং আঞ্চলিক প্রভাবের মাধ্যমে ভূমিকা রাখবে অস্থিতিশীলতা ঠেকাতে। বাইডেন স্বীকার করেন, তার ধারণার চেয়েও দ্রুত পট পরিবর্তন হয়েছে। যারা আফগানিস্তান ছাড়তে চায় তাদের সহযোগিতার পরিকল্পনা ঘোষণা করেন তিনি। জানান, আরও 1000 মার্কিন সেনা যাবে কাবুল বিমানবন্দরের নিরাপত্তায়। হুঁশিয়ারি দেন, কাবুলে অবস্থানরত সেনাদের উপর হামলা হলে কড়া জবাব দেওয়া হবে তালেবানকে। Make sure Al-Qaeda could not use Afghanistan as 9/11 হামলার জেরেই 20 বছর আগে আফগানিস্তানে অভিযান শুরু করি আমরা, আর নিশ্চিত করেছি আল কায়দা যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। সেই অভিযানে ওসামা বিন লাদেনকেও ধরতে সক্ষম হয়েছি, কিন্তু কোনোভাবেই আফগান জাতি গঠনের দায়িত্ব নেইনি আমরা। আফগান সেনাদের যুদ্ধ করার মনোভাব না থাকার কারণেই তারা পরাজিত হয়েছে। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের কারণেই সেখানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে এমন মন্তব্য করে চীন। জাতিসংঘে বেইজিংয়ের স্থায়ী প্রতিনিধি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করলেও ইঙ্গিত দিয়ে বলেন, যেসব দেশ আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিল তারাই ব্যর্থ হয়েছে। মার্কিন অভিযানের কারণেই জঙ্গিবাদ ছড়িয়েছে। বৈঠকে সংস্থাটির মহাসচিব অ্যান্তনিও গুতেরেস বলেন, কাবুলের প্রতি মুহূর্তের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি জানান, সেখানে নারীদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, তাদেরকে অন্ধকার যুগের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। আফগান জনগণের সহায়তায় সবাইকে পাশে থাকার আহ্বান জানান জাতিসংঘের মহাসচিব। আফগানিস্তানের সব পক্ষকে, বিশেষ করে তালেবানের প্রতি আহ্বান জানাই, তারা যেন প্রতিটি প্রাণ রক্ষায় বিশেষ গুরুত্ব দেয়। মানবিক সংকট এড়াতে অবশ্যই সংঘাতের পথ পরিহার করতে হবে। আফগানে কখন কি ঘটছে সব বিষয়ে নজর রাখছি আমরা। উজবেকিস্তান ভূখণ্ডে আফগান বিমান বিধ্বস্তের ঘটনা ঘিরে ধোঁয়াশা বাড়ছে। ক্ষণে ক্ষণে বিবৃতি পাল্টাচ্ছে আফগানিস্তানের এই প্রতিবেশী দেশটি। সোমবার কাবুল ছাড়ার হুড়োহুড়ির মধ্যে একটি বিমান বিধ্বস্তের খবর জানায় উজবেকিস্তান। পরে রাশিয়ার গণমাধ্যম RIA নভস্তি জানায়, আকাশসীমা লঙ্ঘনের কারণে গুলি ছুড়ে ভূপাতিত করা হয়েছে বিমানটি। 2 পাইলট চিকিৎসাধীন। তারপরে সম্পূর্ণ বিপরীতমুখী দুটি বক্তব্য দেয় উজবেক সরকার। একটি বিবৃতিতে বলা হয়, উজবেক বিমানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে ওই বিমানের, সেগুলোর ধ্বংসাবশেষ রয়েছে তারমেজ বিমানবন্দরে। অন্য একটি রিপোর্টে অভিযোগ করা হয়, 22টি যুদ্ধবিমান ও 24টি হেলিকপ্টার অনুপ্রবেশ ঘটিয়েছে উজবেক সীমান্তে, যেগুলো ছিল 585 জন আফগান সেনা। তাদের জোরপূর্বক নামানো হয়েছে স্থলভাগে। 16 বছর ধরে চলছে দেশব্যাপী সিরিজ বোমা হামলার বিচার কাজ। এই সময়ে নামে বেনামে গড়ে উঠেছে অর্ধশতাধিক উগ্রবাদী সংগঠন। অনলাইন সহ নানা মাধ্যমে কার্যক্রম চালাচ্ছে তারা। আইনশৃঙ্খলা বাহিনীর দাবি, দেশে উগ্রবাদীদের অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আফগানিস্তানে সাম্প্রতিক তালেবান আগ্রাসন এই দেশীয় উগ্রবাদীদের কিছুটা হলেও উস্কে দেবে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে। রিয়াজ রায়হানের রিপোর্ট। 2005 সালে 63 জেলায় একযোগে বোমা হামলায় নিজেদের অস্তিত্ব জানান দেয়ার 16 বছর। জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবির ওই হামলায় 2 জনের মৃত্যুসহ আহত হয়েছিলেন শতাধিক নিরীহ মানুষ। সে সময় দায়ের হওয়া 159টি মামলার মধ্যে অভিযোগপত্র দেওয়া হয়েছে 142টি মামলার, আর বাকি 17টিতে আসামি শনাক্ত না করতে পারায় চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। অভিযোগপত্র দেয়া মামলাগুলোর মধ্যে 55টি রয়েছে বিচারের অপেক্ষায়। নিষ্পত্তি হওয়া বাকি মামলাগুলোতে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মোট 8 আসামির। আমি চেষ্টা করবো যেটা দ্রুত শুনানি করা হয়, সেই জন্য আমি সংশ্লিষ্ট আইন কর্মকর্তাদের সাথে আলাপ করব। জেএমবি সহ 8টি সংগঠন নিষিদ্ধ হলেও সাম্প্রতিক সময়ে উত্তেজনা ছড়িয়েছে আফগানিস্তানে তালেবানি আগ্রাসন। তালেবানের সঙ্গে যোগ দিতে এরই মধ্যে কয়েক যুবকের দেশ ত্যাগের খবর আছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। কিছুটা শক্তি, কিছুটা ক্যারোটিন স্টিক আমরা বলি,
তাদেরকে রাখা হয়েছে, কিন্তু তারা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। বাংলাদেশি যদি সিরিয়ায় যেতে পারে তাহলে আফগানিস্তান যাওয়া তাদের পক্ষে আরও অনেক সহজ। সরকারের সতর্ক অবস্থান রয়েছে এবং বিষয়গুলোর প্রতি আমাদের সীমান্তবর্তী এলাকাগুলোতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বর্ডার গার্ড, তারা গোয়েন্দা সংস্থা, তারা তাদের তৎপরতা বাড়িয়েছে, তাদের সার্ভিলেন্সটাকে বৃদ্ধি করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য বলছে, গেল কয়েক বছরে অভিযানে উগ্রবাদী সংগঠনগুলোর অন্তত ৮০ সদস্য নিহত সহ গ্রেফতার করা হয়েছে প্রায় ২০০০ জনকে। বড় ধরনের কোনো হামলার শক্তি উগ্রবাদী কোনো সংগঠনের আর নেই বলে দাবি তাদের। তাদের যে আদর্শ, সেই আদর্শ এই দেশে বাস্তবায়নের বা প্রয়োগের মতো তাদের ক্ষেত্রটা কতটুকু, এই দেশে এরকম পরিবেশও নয় এবং তাদের সেই সামর্থ্যও নাই। জঙ্গিদের তৎপরতা আমরা নির্মূল করতে না পারলেও আমরা নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয়েছি। দেশের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছে তাদের সাথে আমরা সমন্বয় সাধন করে এবং নিজেদের গোয়েন্দাদেরকে বিভিন্নভাবে ইউটিলাইজ করে আমরা নিয়মিত তথ্য সংগ্রহ করছি যে গোয়েন্দাদের কোনো জেএমবিদের কোনো ধরনের কার্যক্রম বর্তমানে রয়েছে কিনা। উগ্রবাদ দমনে অভিযানের পাশাপাশি সমন্বিত সামাজিক ও রাজনৈতিক উদ্যোগ বেশি জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা বিএনপি, এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবসের আলোচনা সভায় তিনি কথা বলেন। ওবায়দুল কাদের জানান, বিএনপির নেতৃত্বে ২০০৫ সালের আজকের এই দিনে জেএমবি সিরিজ বোমা হামলা চালায়। কিভাবে প্ল্যান করে বাস্তবায়ন ঘটল, এই বিষয়ে অবশ্যই সরকারের সমর্থন ছিল। তিনি আরও বলেন, ১৭ আগস্টের বোমা হামলা ছিল ২১ আগস্টের প্রস্তুতি। মুক্তমনা মানুষ ও মুক্তিযুদ্ধের আদর্শকে বিলীন করার জন্য বারবার হামলা চালানো হয়েছে। বিএনপির হাতে দেশ নিরাপদ নয়। সাহস থাকলে খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন জানানোর আহ্বান জানান ওবায়দুল কাদের। ১৫ই আগস্ট থেকে যেসব সাম্প্রদায়িক সশস্ত্র হামলা হয়েছে তাতে প্রমাণ হয় এই দেশে সাম্প্রদায়িক রাজনীতির নির্ভরযোগ্য ঠিকানা হচ্ছে বিএনপি। চুয়াডাঙ্গায় হাসপাতালে ছাত্রলীগ নেতার উপর্যুপরি হামলার শিকার সাংবাদিক সোহেল রানা ডালিমের অবস্থা এখনও শঙ্কামুক্ত নয়। বর্তমানে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তার শরীরে ২ শতাধিক সেলাই পড়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে পত্রিকা অফিসের উদ্দেশ্যে মোটরসাইকেলে করে রওনা দেন সোহেল রানা। আবদুল্লাহ সিটি কমপ্লেক্সের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারালে ছাত্রলীগ নেতা রাজু আহমেদের মোটরবাইকের সাথে তার ধাক্কা লাগে। এতে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সোহেল রানাকে খুর দিয়ে আঘাত করে রাজু ও তার সঙ্গে থাকা কয়েকজন। হাসপাতালে গেলে জরুরি বিভাগেও হামলা চালিয়ে খুর দিয়ে জখম করা হয় থাকে। এই ঘটনার পরপরই রাজুকে আটক করা হয়, তবে এখনও মামলা হয়নি। সোহেল রানা দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত। একজন সংবাদকর্মী তাকে প্রথমে আঘাত করেছে, পরে সে যখন চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতাল এমার্জেন্সিতে গেছে তখনও তার উপরে হামলা করেছে। আমরা শহরে চলতে গেলেও নিরাপদ না, চিকিৎসা নিতে গেলেও নিরাপদ না। এই হাসপাতালে পুলিশ মোতায়েন থাকে। আমরা তাহলে কি ধরেই নিতে পারি যে সেখানে দায়িত্বরত পুলিশরাও কোনো কাজ করেন না? এই হামলা তীব্র প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। যদি অবিলম্বে গ্রেপ্তার না করে আমরা বৃহত্তর কর্মসূচি আপনাদের। ২৪ ঘন্টায় করোনায় দেশের বিভিন্ন জেলায় এখন পর্যন্ত ১১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে খুলনা বিভাগে মারা গেছেন ২২ জন, সিলেট বিভাগে প্রাণ গেছে ১৭ জনের, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জনের মৃত্যু হয়েছে, বগুড়ায় প্রাণ গেছে ১২ জনের। চট্টগ্রামে করোনায় মারা গেছেন আরও ১১ জন, রাজশাহী মেডিকেলের মৃত্যু হয়েছে ১০ জনের, কুমিল্লায় ৯ জনের। এছাড়া টাঙ্গাইলে ৬, বরিশাল শেরেবাংলা মেডিকেলে ৫, পাবনায় 2 ও ঠাকুরগাঁওয়ে 1 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দক্ষিণ পশ্চিমের জেলাগুলোর হাসপাতালগুলোতে চাপ কিছুটা কমেছে। গেল কয়েকদিন সংক্রমণের হার কিছুটা কমতির দিকে। একই অবস্থা রাজশাহীর আশপাশের জেলাগুলোতেও। গুরুতর কোভিড রোগীদের জন্য প্রয়োজনীয় একটি ইনজেকশন যেন সোনার হরিণ হয়ে দাঁড়াচ্ছে। চিকিৎসকরা একটেমরা বা বোসিলিজুমার ইনজেকশন প্রয়োগের পরামর্শ দিলেও বাজারে পাচ্ছেন না রোগীর স্বজনরা। বিপুল চাহিদা থাকায় পর্যাপ্ত যোগান দিতে পারছেন আমদানিকারক। এই সুযোগে কালোবাজারে ৩ থেকে ৪ গুণ বেশি দামে জীবন রক্ষাকারী এই ইনজেকশন বিক্রি হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও ইনজেকশনটির বহুল ব্যবহারের বিপক্ষে মত দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। কোভিড আক্রান্ত ষাটোর্ধ্ব খায়রুন নাহার ভর্তি ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে।
চিকিৎসক তাকে অ্যাক্টেমরা নামের ইঞ্জেকশন প্রয়োগের পরামর্শ দেন। দেশে ইঞ্জেকশনটির একমাত্র সরবরাহকারী রেডিয়ান্ট। তাদের কাছে প্রথম ডোজ পেলেও খায়রুন নাহারের ছেলে দ্বিতীয়টি পাচ্ছেন না। হন্যে হয়ে ছুটছেন ঢাকার বিভিন্ন জায়গায়। এই ইঞ্জেকশনের খোঁজে এমন অবস্থা আরও অনেকের। হসপিটাল থেকে কাগজগুলো নিয়ে আমি ওখানে গেলাম, ওরা আমাকে প্রথম ডোজটা দিয়ে দিল। তো ডাক্তার পরের দিন বলতেছে সেকেন্ড ডোজটা লাগবে। তো আমি একইভাবে আমি আবারও গেলাম, তো ওরা আমাকে বলতেছে এখন আর এখানে নাই। ভেন্টিলেশন আগেরটা দিয়ে রাখছে, হ্যাঁ। তো এখন এই ইঞ্জেকশনটা আমাকে ডাক্তার লিখে দিল, বললো যে রোজ নামে এখানে আসো, এখানে তুমি পাবা। তো আমি এখানে আসলাম, ওনারা বললো যে এখানে নাই, এখন আগে সরবরাহ করতো, এখন করে না। কদিন আগেও ধানমন্ডির এই বাড়িটিতে পাওয়া যেত অ্যাক্টেমরা ইঞ্জেকশন। সম্প্রতি এক নোটিশের মাধ্যমে প্রতিষ্ঠানটি জানিয়েছে ব্যক্তি পর্যায়ে আর কারো কাছে এই ইঞ্জেকশন বিক্রি করা হবে না, যার ফলে অনেকে এখানে এসে ভোগান্তিতে পড়ছেন আর সন্ধান করছেন অন্য উৎসের। সম্প্রতি প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির সহকারী অধ্যাপক কামরুন নাহার রুমা মারা গেছেন করোনায়। সময়মতো অ্যাক্টেমরা ইঞ্জেকশন জোগাড় করা যায়নি তার জন্য। অন্তত 200 মানুষের সাথে যোগাযোগ করে ওই একজনের পরে স্বীকার করলো যে হ্যাঁ আমার কাছে আছে, আমি দিতে পারবো, কিন্তু 1,25,000 কমে দিতে পারবো। অনেকের অভিযোগ জরুরি এই ইঞ্জেকশনটি রেডিয়েন্টের কাছে পাওয়া না গেলেও বেশি দামে মিলছে অন্য জায়গায়। ভাই ওই যে অ্যাক্টেমরা হ্যাঁ দেওয়া যাবে, তার সঙ্গে দেওয়া যাবে 1,40,000 পড়বে। আপনি আগে টাকা পয়সা রেডি করে তারপর আমাকে জানান যে আমি টাকা পয়সা রেডি করছি, তারপর আমি বলে দিব আপনাকে। তবে রেডিয়েন্টের দাবি কালোবাজারে যেসব ইঞ্জেকশন মিলছে তা অনুমোদনহীন, যা চোরাচালানের মাধ্যমে আনছে অবৈধ চক্র। অবশ্য জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন বাংলাদেশে বিনা প্রয়োজনেও প্রয়োগ হচ্ছে অ্যাক্টেমরা, যে কারণে তৈরি হয়েছে অযৌক্তিক চাহিদার। এই ওষুধটি যত্রতত্র যে কোনোভাবে ব্যবহৃত হওয়া উচিত না, শুধুমাত্র সুনির্দিষ্ট প্রয়োজন সাপেক্ষে এর ব্যবহার হওয়া উচিত। সেই অর্থে এটি বহুলভাবে ব্যবহৃত হওয়ার মতো ওষুধ না। বাজারে অ্যাক্টেমরা ইঞ্জেকশনের সরবরাহ বাড়াতে ঔষধ প্রশাসন অধিদপ্তরকে সক্রিয় হওয়ার আহ্বান স্বাস্থ্য বিশেষজ্ঞদের। অনেকগুলো কোম্পানিকে আনতে দেয়া হোক। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। করোনার ভ্যাকসিন নিতে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে মানুষের দীর্ঘ লাইন। সকাল 8টা থেকে শুরু হওয়া টিকা কার্যক্রম চলবে দুপুর 2টা পর্যন্ত। কেন্দ্রগুলোতে মানুষের ভিড় থাকলেও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা রয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখার কথা থাকলেও তা হচ্ছে না। কেন্দ্রগুলোতে প্রবাসীদের দেওয়া হচ্ছে মডার্নার প্রথম ডোজ, আর সাধারণ মানুষদের দেওয়া হচ্ছে মডার্নার দ্বিতীয় ডোজ। এছাড়া যারা প্রথম ডোজ নিতে গেছেন তাদের দেওয়া হচ্ছে সিনোফার্মের টিকা। অনেকে বলছেন রাত 3টা থেকে তারা লাইনে দাঁড়িয়েছেন। মানুষের ভিড় বেশি থাকায় নানা ধরনের বিশৃঙ্খলা হচ্ছে বলে অভিযোগ তাদের। আমার এটা দেওয়া হয়েছে আমাকে 16 তারিখ, কিন্তু 16 তারিখ আসলে আমাকে বলতেছে যে মেসেজ আসে নাই। বললাম যে মেসেজ কে দিবে, আমি কি দিব? তো বলতেছে যে মেসেজ না আসলে হবে না। সার্টিফিকেট কিভাবে হবে? ওনারা বললো যে আপনার মোবাইলে মেসেজ আসবে। এখন এটা কবে আসবে এটা শিওর না। আমার তো 1 তারিখে ফ্লাইট। ভিতরে ভিড় অনেক বেশি। আর স্বাস্থ্যবিধির কথা যদি বলি, স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শ্যামলী টিবি হাসপাতালে আছেন সহকর্মী লামিয়া তিথি। সরাসরি যাচ্ছি তার কাছে। তিথি, টিকা কার্যক্রম তো একেবারে বোধহয় দিনের শেষ পর্যায়ে, কেমন পরিস্থিতি দেখতে পাচ্ছেন আর মানুষের সমাগম কেমন? সবাই কি টিকা পেয়েছেন? তৌহিদ, যেমনটা বলছিলেন, আমি এখন টিবি হাসপাতালে রয়েছি। এখানে সকাল 8টা থেকে শুরু করে 1:30 পর্যন্ত টিকা কার্যক্রম চলবে। আমি যদি একটু মানুষের লাইন দেখাতে চাই, বলতে গেলে টিকা নিতে আসা মানুষের আগ্রহ অনেক। এখানে মূলত মডার্নার দ্বিতীয় ডোজ এবং সিনোফার্মের প্রথম এবং দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হচ্ছে, কেননা এই মুহূর্তে সিনোফার্মের টিকার মজুদ সব থেকে বেশি। আর যদি বলতে যাই যে মানুষের আগ্রহ বা মানুষের সমাগম, দেখতেই পাচ্ছেন মানুষের সমাগম বেশ ভালোই আছে। সবাই টিকা নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন এবং সবার আসলে মডার্নার টিকাটা নেওয়ার জন্য ঝোঁক বেশি থাকলেও যেহেতু এখন সিনোফার্মের প্রথম ডোজ দেওয়া হচ্ছে, তাই সবাই সিনোফার্মের প্রথম ডোজ এবং মডার্নার দ্বিতীয় ডোজ পাচ্ছেন। তবে হাসপাতালে বলতে গেলে যে অনেকে আছেন যারা SMS এখনো পায়নি, তারা এসে ঘুরে যাচ্ছেন, কেননা SMS ছাড়া কাউকে টিকা দেওয়া হচ্ছে না। তবে যাদের ফিরে যেতে হচ্ছে তারা ক্ষোভ প্রকাশ করছেন এর জন্য। তবে বেশিরভাগ মানুষই ক্ষোভ প্রকাশ করেছেন যে তাদের যথাসময়ে টিকার SMS-টা আসছে না। আর যদি স্বাস্থ্যবিধির কথা বলি, তাহলে এখানে এই হাসপাতালে যথাযথ স্বাস্থ্যবিধি মেনেই মূলত আপনার টিকা কর্মসূচি চলছে। আর সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে ভিড় থাকলেও এখানেও ঠিক তেমনই ভিড় রয়েছে, কিন্তু এখন যেহেতু শেষের দিকে, তাই এখন স্বাস্থ্যবিধিটাই মেনে টিকা দেওয়া হচ্ছে যে কয়জন আছে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা জানছিলাম টিকার কার্যক্রমের খবর।
অস্ত্র ও গুলিসহ 2 অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গত রাতে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে তাকে আটক করা হয়। ব্রিফিংয়ে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার জানান, গ্রেপ্তারকৃতরা হলেন জানিবুল ইসলাম জোসি ও বাসির আলী। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে 2টি পিস্তল, 8 রাউন্ড গুলি ও 2টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। তারা জানায়, উদ্ধারকৃত অস্ত্র চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থেকে ঢাকায় নিয়ে আসে তারা। অস্ত্র বিক্রির জন্য তারা সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অবস্থান করছিল। তাদের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জ থানায় অস্ত্র ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। দুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। এদিকে যাত্রাবাড়ী এলাকা থেকে অজ্ঞান ও মলম পার্টির 5 সদস্যকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। আমরা যে কোনো জায়গায় অস্থিরতা হলে পুলিশের কাজ হলো সে আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করা। আমরা আন্তর্জাতিক এবং দেশীয় যে কোনোই অস্থিরতা থাকলে সেই ক্ষেত্রে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী যারা আরো সতর্কতার সাথে এটা নিয়ন্ত্রণে এবং দেশকে শান্ত রাখার জন্য যেসব কাজগুলি করা সেগুলি আমরা করে থাকি। হাসপাতালে বেড়েই চলেছে ডেঙ্গু রোগী। শিশুর সংখ্যা বেশি হলেও আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। বেশিরভাগ ক্ষেত্রেই সর্বোচ্চ সচেতন থেকেও হেরে যাচ্ছেন সামান্য মশার কাছে। ভুক্তভোগীদের অভিযোগ, এডিস মশার বিস্তারে সাধারণ মানুষই দায়ী, তবে সিটি কর্পোরেশনও দায় এড়াতে পারে না। সুমন সরকারের তোলা ছবিতে শওকত মঞ্জুর শান্তর রিপোর্ট। গণমাধ্যম কর্মী রূপা নূর কিছুদিন আগেই সেরে উঠেছেন করোনা থেকে, কিন্তু হঠাৎই নতুন সংকট। আক্রান্ত হয়েছেন ডেঙ্গুতে। মশা থেকে রক্ষা পেতে সর্বোচ্চ সতর্ক থেকেও লাভ হলো না। তার প্রশ্ন, আর কতটা সচেতন হলে রেহাই মিলবে এডিস মশা থেকে? মশা থেকে বাঁচাটা খুব কঠিন ব্যাপার, কারণ আমি বাসায় মশারি টানাই, ইলেকট্রিক কয়েল জ্বলে, যেটা আমার এখানেও জ্বলছে। তো এত কিছুর পর, এবং আমার বাসায় কিন্তু ফুলের টবে কোথাও পানি জমানো নেই, পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি আমি। তো আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পর, মশারি টানানোর পর কখন কোথায় মশা কামড় দিয়েছে আমি কিন্তু জানি না। ভাসানটেক এলাকা থেকে ডেঙ্গু আক্রান্ত একই পরিবারের 3 জন হাসপাতালে ভর্তি। মেয়ে ইকরাকে নিয়ে একই ওয়ার্ডে আছেন আয়েশা সিদ্দিকা, আর বৃদ্ধ বাবা রফিকুল ইসলাম আরেক ওয়ার্ডে। ইকরার জ্বর উঠেছিল 106 ডিগ্রি পর্যন্ত। আশঙ্কাজনক অবস্থায় দিতে হয় প্লাটিলেট। সাফারিংটা অনেক বেশি ছিল, আবার বডি পেইন ছিল, হেডেক ছিল, অনেক বেশি ছিল এগুলো। এরপরে জ্বরটা যাও কমলো, তারপর প্লাটিলেটটা অনেক বেশি কমে গেল। আমরা নিজেরাও একটু দোষী। এই যে মনে করেন আমরা রাস্তাঘাটে ড্রেন আছে, ড্রেন তো ওপেন খোলা, তার মধ্যে আমরা মনে করেন একটা ছোট্ট একটা সফট ড্রিঙ্কসই খেলাম, খেয়ে আমরা ড্রেনটার মধ্যেই ফেলতেছি। বৃদ্ধ রফিকুল ইসলামের অভিযোগ, সাধারণ মানুষের উদাসীনতার পাশাপাশি দায় এড়াতে পারে না সিটি কর্পোরেশনও। অধিকাংশ ক্ষেত্রেই সমন্বয়হীনতাকে দুষছেন ভুক্তভোগীরা। কি একটা ওষুধ দেয়নি, দেয় ইয়ে দিয়া গ্যাস দেয় একটা, এগুলো সমস্ত মশা ঘরের ভিতরে ঢুকে যায়। আর ওনারা ওষুধ দেয় মেন রোডের মধ্যে, ওষুধ দিব আনাচে কানাচে যেখানে মশার উৎপত্তি হয় যেখানে। রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগী। এক একজন আসছেন এক এক উপসর্গ নিয়ে। তাই সময় মতো চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। এটা কমপ্লিটলি কিউরেবল ডিজিজ। আমাদের দেশে চিকিৎসা করে চিকিৎসা ভালো হওয়া সম্ভব। রোগীকে বারবার বলতে হয়, আপনি খালি খেয়াল রাখবেন আপনার নাকের অরিফিস দিবে, নাকের রাস্তা দিয়ে, দাঁতের গোড়া দিয়ে, মুখ দিয়ে, প্রস্রাবের রাস্তা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে কোনো রক্তক্ষরণ হচ্ছে কিনা, এটা খেয়াল রাখতে হবে রোগী। ঠিক আছে তো? হ্যাঁ, যদি হয় তখন অবশ্যই নোটিফাই করবেন চিকিৎসককে। শিশু, কিশোর, যুবা, বৃদ্ধ সব বয়সীরাই আক্রান্ত হচ্ছেন ডেঙ্গুতে। ভয়াবহ আকার ধারণ করার আগেই সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা। কোম্পানির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বা স্বাধীন পরিচালক নিয়োগের বিধান আছে। উন্নত বিশ্বে আর্থিক অনিয়ম বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এসব পরিচালকরা, কিন্তু উল্টো চিত্র বাংলাদেশে। যোগ্যতায় নয়, পছন্দের লোককে নিয়োগ দেওয়া হচ্ছে স্বাধীন পরিচালক হিসেবে, ফলে অনিয়মে জড়িয়ে পড়ছেন এদের অনেকেই। সুশান্ত সিনহার রিপোর্ট। ব্যক্তিগত ও পারিবারিক উদ্যোগে গঠিত হয় ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান সহ বিভিন্ন কোম্পানি। এসব প্রতিষ্ঠানে বাধ্যতামূলকভাবে মোট পরিচালকের 5 ভাগের 1 ভাগ নিয়োগ দিতে হয় ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বা স্বাধীন পরিচালক। একইভাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতেও বাধ্যতামূলকভাবে নিয়োগ করতে হয় স্বাধীন পরিচালকদের। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরই তো হচ্ছে বহির্বিশ্বের বা আমাদের বাইরের যে জগৎ তার চোখ এবং কান। তাই ওনাদেরকে ওখানে ভালো রোল প্লে করতে হয় বা করা উচিত। এখানে আমাদের একটা চর্চা রয়ে গেছে যে আমি আমার বন্ধু, আত্মীয়, পরিচিত লোককে ঢুকাবো এবং আমি যেটা বলবো সেটাই পাশ হয়ে যাবে, উনিও সম্মতি দিবেন। আসলে এইখানেই সমস্যা হয়ে গেছে।
অনিয়ম দুর্নীতি রোধ সহ সুশাসন প্রতিষ্ঠায় কোম্পানির উদ্যোক্তাদের বাইরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে স্বাধীন পরিচালক হিসাবে পরিচালনা পর্ষদে নিয়োগ দেওয়া হয়। বাংলাদেশে কতটা স্বাধীনভাবে কাজ করেন স্বাধীন পরিচালকরা? স্বাধীন পরিচালক সেটা কি আসলে স্বাধীন, সেটা দেখা যাচ্ছে পছন্দের লোক। তো ওই জায়গাটাতেও আমরা চেষ্টা করছি যে এখানে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কিন্তু চায় যে আপনার স্বাধীন পরিচালক যেন স্বাধীন হয়, এবং আপনার বিদেশে স্বাধীন পরিচালকের একটা আপনার এই লিস্ট থাকে, সেখান থেকে আপনি নিতে পারবেন। আপনার নিজের একজনকে আপনি নিলেন বা আপনার রেগুলেটর একজনকে আপনার ডিপ্লয় করে দিলেন। যে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর যারা থাকেন তাদের যদি কাজ করতে পারেন তাহলে এই কোম্পানি উপকার হবে। কারণ এই কোম্পানিগুলো চলার জন্য চললে যারা কোম্পানির বোর্ড, যারা কোম্পানির মালিক, তাদেরই বেনিফিট হবে। যিনি ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হবেন তাকে যদি আমরা ভালোভাবে এই কোম্পানিগুলো পরিচালনায় সহযোগিতা করতে পারি এবং তার মেধা শক্তি যদি আমরা এটা নিয়োগ করতে পারি, তাহলে কোম্পানির উপকার হবে। সাধারণভাবে আর্থিক অনিয়ম চিহ্নিত করা সহ অডিট কমিটির দায়িত্বে থাকেন ইন্ডিপেন্ডেন্ট পরিচালকদের একজন। তাই স্বাধীন পরিচালকের অনুমোদনের কঠোর হচ্ছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা যদি সত্যিকার অর্থে নিজেদের রোলটা ঠিকভাবে প্লে করতো, তাহলে সত্যি ইনফরমেশনগুলো আমরা পেতাম, ঠিকভাবে অডিট হতো, ঠিকভাবে অ্যাকাউন্টস হতো, এবং বেশ কিছু প্রতিষ্ঠানে জনগণ বা দেশের স্বার্থের এগেনস্টে অনেক কাজকর্ম হয়েছে যেখানে ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টররা কোনো রোল প্লে করে নাই। তাই তাদের রোলটা খুব গুরুত্বপূর্ণ। এবং আমাদের তো বিধিবিধান আছে, কিন্তু আমরা ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টরদেরকে তো আর ওইভাবে শাস্তি দিতে পারি না। আমরা হয়তো তাকে রিমুভ করতে পারি বা তাকে রিনিউয়াল না দিতে পারি, এইটুকুই। যোগ্যতা অনুযায়ী স্বাধীন পরিচালকদের নিয়োগ দিলে বিদেশে অর্থ পাচার অনেকাংশেই কমবে বলে আশা বিএসইসি চেয়ারম্যানের। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। টি-20 বিশ্বকাপের প্রথম রাউন্ডের সূচি চূড়ান্ত করেছে আইসিসি। 17 অক্টোবর ওমানের প্রাথমিক পর্বের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট। উদ্বোধনী দিনে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এছাড়া 19 ও 21 অক্টোবর ওমান আর পাপুয়া নিউগিনির বিপক্ষে লড়বে টাইগাররা। 23 অক্টোবর শুরু হবে সুপার 12 অর্থাৎ চূড়ান্ত পর্বের লড়াই, যেখানে 6 দল 2টি গ্রুপে বিভক্ত হয়ে রবিন লিগে খেলবে। 10 ও 11 নভেম্বর আবুধাবি আর দুবাইতে অনুষ্ঠিত হবে 2 সেমিফাইনাল। ফাইনাল 14 নভেম্বর দুবাইতে। বছরের 8 মাস পেরিয়ে গেলেও এখনও সম্পন্ন হয়নি ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। নেপথ্যে ক্রিকেট পাড়ায় গুঞ্জন, চুক্তিতে স্বাক্ষর করেননি সাকিব, মুস্তাফিজ। যদিও গুঞ্জনকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন আকরাম খান। যমুনা টিভিকে তিনি জানিয়েছেন তারা দুজন সহ সবাই স্বাক্ষর করেছেন, তবে সমস্যা চুক্তির একটি অংশ নিয়ে। তাহমিদ আহমেদের রিপোর্ট। প্রতি বছরই বোর্ডের সাথে নতুন করে চুক্তি করে ক্রিকেটাররা, যে মোতাবেক প্রতি মাসে বিসিবি থেকে নির্ধারিত অঙ্কের বেতন পান তারা। কিন্তু 2021 সালের আগস্টে এসেও এখনও প্রকাশ পায়নি নতুন সেই কেন্দ্রীয় চুক্তি। গত জুনে বিসিবি সভাপতি বলেছিলেন 2-1 দিনে জানা যাবে নাম, কিন্তু তারপরও হচ্ছে না কেন? এজন্য অনেকে সাকিব, মোস্তাফিজের চুক্তিতে স্বাক্ষর না করার গুঞ্জনকে সামনে এনেছিলেন। অথচ এই দুজনেই 3 ফরম্যাটে খেলবেন বলে লিখিত দিয়েছেন বিসিবিকে। বিষয়টি যমুনা টিভিকে নিশ্চিত করেছেন আকরাম খান। এগুলা মিথ্যা কথা, স্বাক্ষর করেছে 3 ফরম্যাট খেলার জন্য। আপনারা বোধহয় আলাদা আলাদা করে চয়েস দিয়েছিলেন। ওদের ইয়েটা দিয়েছে আপনার, ওরা 3 ফরম্যাটেই খেলবে সবাই, কিন্তু আপনার 3 ফরম্যাটের জন্য দিয়েছে। যদি তাই হবে তাহলে কেন দেরি হচ্ছে? কেনই বা আবার বোর্ড সবার অনুমতি লাগবে? 99% কিন্তু আপনার লিখিতভাবে আমরা পেয়েছি, বা সেখানে কিন্তু লিখিতের সাথে আপনার 2-1টা জিনিসটা মিল নাই বিধায় এটা আবার আমাদেরকে বসতে হচ্ছে, এবং সেটা আমরা নেক্সট বোর্ড মিটিংয়ে বসে ওটা আমরা ক্লিয়ার করে ফেলব। আকরাম খান বিষয়টি খোলাসা না করলেও ইঙ্গিত আছে তার কথায়। কদিন আগে বিসিবির সভাপতি সামনে এনেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদের বিষয়টি। টেস্ট থেকে অবসর গ্রহণের সিদ্ধান্তের পর নাজমুল হাসান মনে করিয়ে দেন জিম্বাবুয়ে যাওয়ার আগে টেস্ট খেলবেন বলে এমন লিখিত দিয়েছেন রিয়াদ। তাহলে কিভাবে তিনি অবসর নেন? যদিও এখন পর্যন্ত নিজ মুখে অবসরের কোনো ঘোষণা দেননি মাহমুদুল্লাহ। মূলত জটিলতা এখানেই। বোর্ড সবাই এখন নির্ধারণ করবে টেস্ট নিয়ে রিয়াদের লিখিত কাগজের ভাগ্য। এরপরেই প্রকাশ করা হবে এবছরের আলোচিত কেন্দ্রীয় চুক্তি। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস, ঢাকা। বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার ঢাকার মিরপুরের বাসভবনের সামনে 2000-এর মতো ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের গ্রাহক সমবেত হয়ে বিক্ষোভ করেছেন। এক পর্যায়ে বিক্ষুব্ধ গ্রাহকদের সাথে এলাকাবাসীর
এলাকাবাসীর ধস্তাধস্তি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় মাশরাফি গ্রাহকদের জানান, শুভেচ্ছা দূত হিসেবে অরেঞ্জের সাথে তার 6 মাসের চুক্তি শেষ হয়েছে জুনের 30 তারিখ। তিনি বিক্ষুব্ধ গ্রাহকদের আশ্বাস দিয়ে বলেন, আইনগত বাধ্যবাধকতা না থাকলেও তিনি গ্রাহকদের পাওনা আদায়ে শেষ পর্যন্ত পাশে থাকবেন। যেহেতু আমি ছিলাম আপনাদের কোম্পানির সাথে, সেহেতু আমার দায়বদ্ধতা আছে যে আমি মানুষদেরও আপনাদের সাথে কথা বলবো। সবশেষ 17 ইনিংসে কোনো সেঞ্চুরি নেই বিরাট কোহলির। এই নিয়ে সমালোচিত হচ্ছেন ভারতের অধিনায়ক। বিশেষ করে অফ স্ট্যাম্পের বাইরের বলে তিনি নিয়মিত আউট হচ্ছেন, আর এই নিয়ে তাকে কাজ করার পরামর্শ দিয়েছেন সুনীল গাভাস্কার। টেস্ট র্যাঙ্কিংয়ে তার অবস্থান এখন 5 নম্বরে। 94 টেস্টে তার রান 7,609, সেঞ্চুরি 27টি, গড় ঈর্ষণীয় 51.41। এই হলো বিরাট কোহলির টেস্ট পরিসংখ্যান। কিন্তু করোনা মহামারীতে ক্রিকেট স্থবির হবার পর থেকেই সেরা ছন্দে নেই এই ভারতীয় অধিনায়ক। আরও স্পষ্ট করে বললে 2020 সাল থেকে লাল বলের খেলায় রান পাচ্ছেন না কোহলি। সবশেষ 17 ইনিংসে নেই কোনো সেঞ্চুরি। ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যাম ও লর্ডস টেস্টের 2 ম্যাচে 0, 42 ও 20 রান করেছেন কোহলি। শুধু এই সিরিজ নয়, 2021 সালের শুরু থেকেই সেরা ছন্দে নেই তার ব্যাট। এই বছর খেলা 11 ইনিংসে মাত্র 2টি 50 করেছেন বিরাট। সবশেষ 7 ইনিংসে 146 রান করেছেন কোহলি, গড় মাত্র 20.85। সেরা ইনিংস খেলেছেন 44 রানের, যার খেসারত হিসেবে 2019 সালের সেরাই টেস্ট ব্যাটসম্যান এখন 4 ধাপ নিচে নেমে আছেন 5 নম্বরে। কিন্তু কেন বিরাট কোহলি হারালেন সেরা ছন্দ, যার কারণ ব্যাখ্যা করেছেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে স্যাম কারেনের বলে কোহলি 20 রানে আউট হবার পর তিনি বলেন, ইদানিং দেখছি সে অফ স্টাম্পের বাইরের বলে আবারও খোঁচা দেয়া শুরু করেছে। পা থাকছে এক জায়গায়, ব্যাট চলে যাচ্ছে আরেক জায়গায়। সে দ্রুত রানে ফিরতে চায়, কিন্তু চিন্তা আর সেটার বাস্তবায়ন করতে হলে সবকিছুই হতে হবে ঠিকঠাকভাবে। টেস্টে রান না পেলেও কিন্তু ওয়ানডে আর টি20তে ভালোই করছেন বিরাট। তবে সাম্প্রতিক সময়ে তাকে টপকে ওয়ানডের সেরা মসনদে বসেছেন পাকিস্তান দলপতি বাবর আজম। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। তালেবানরা আফগানিস্তানের ক্ষমতা দখল করার পর রদবদল করা হয়েছে দেশটির ক্রিকেট বোর্ডে। ফারহান ইউসেফ জাইকে সরিয়ে দেওয়া হয়েছে চেয়ারম্যানের পদ থেকে, তার পরিবর্তে আজিজুল্লাহ ফজলিকে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান করা হয়েছে। এর আগেও এক দফা আফগান বোর্ডের চেয়ারম্যান পদে 2019 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন তিনি। যুদ্ধবিধ্বস্ত দেশটির ক্রিকেট উন্নয়নে দারুণ আশাবাদী এসিবির নতুন বোর্ড প্রধান। 1 সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে মুখোমুখি হবে আফগানিস্তান। প্রথমে আরব আমিরাতে হবার কথা থাকলেও এখন শ্রীলঙ্কার হাম্বানটোটায় এই সিরিজ আয়োজন করতে চায় আফগান বোর্ড। পারিবারিক ধারা বজায় রেখে পেশাদার বক্সিংয়ে নিজের প্রথম ম্যাচেই জয়ের স্বাদ পেলেন কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর নাতি নিকো আলী ওয়ালশ। জয়ের পর প্রয়াত নানার প্রতি শ্রদ্ধা জানান তিনি। মোহাম্মদ আলী, গ্রেটেস্ট অফ অল টাইম। আলী মানে ভয়ঙ্কর গতি, পায়ের দ্রুত ছন্দ। 1966 সালে এই হেভিওয়েট বক্সারের প্রমোটার হয়েছিলেন বব এরাম। আলীর 27টি লড়াই প্রচারের দায়িত্বে ছিলেন এরাম ও তার প্রতিষ্ঠান টপ র্যাঙ্ক। সর্বকালের এই অ্যাথলেটের সাথে ববের সম্পর্কটা বেশ অনেক দিনেরই। এবার মোহাম্মদ আলীর প্রমোটারের হাত ধরে পেশাদার বক্সিংয়ে আত্মপ্রকাশ ঘটল 21 বছর বয়সী নিকো আলী ওয়ালশের। মোহাম্মদ আলীর সাথে তার সম্পর্কটা নানা নাতির। নানার কাছ থেকে পাওয়া 60-এর দশকের শর্টস পরেই রিংয়ে নেমেছিলেন আলী ওয়ালশ। প্রতিপক্ষ জর্ডান উইকসকে মাত্র 70 সেকেন্ডেই নকআউট করেন তিনি। অভিষেকেই দুর্দান্ত জয় আলী ওয়ালশের। এ যেন নানার প্রতিচ্ছবি। ছোটবেলায় আলী ওয়ালশের বক্সিংয়ে আগ্রহ না থাকলেও অবশেষে রক্তের টানে 14 বছর বয়সে বক্সিংয়ে ঝুঁকে পড়েন। বাংলাদেশের সম্মানসূচক নাগরিকত্ব পাওয়া প্রয়াত মোহাম্মদ আলী মৃত্যুর আগে বক্সিং নিয়ে পরামর্শ দিতেন তার নাতিকে। এরপর থেকেই মূলত আগ্রহ বাড়তে থাকে নিকোর। জয়ের পর আলী ওয়ালশ জানিয়েছেন, পেশাদার বক্সিং সার্কিটে আসাটা তার জন্য সহজ ছিল না, তবে মনোযোগ এবং কঠোর পরিশ্রমেই কঠিন কাজটাকে সহজ করেছেন তিনি। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। দর্শক, দুপুরে বাংলাদেশের প্রথম ঘন্টা থেকে বিদায় নিচ্ছি। পরের ঘন্টার খবর নিয়ে ফিরবেন সহকর্মী টুম্পা হাসান। যাওয়ার আগে আবারও মনে করাতে চাই, করোনায় নিরাপদে থাকতে সবাই ঘরে, ঘরের বাইরে সব জায়গায় কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ভালোভাবে জীবাণুমুক্ত করে নেবেন। আমাদের সাথেই থাকুন।